নমস্কার, গল্পের বাগিচায় আপনাকে স্বাগতম। বাংলা সাহিত্যের সমুদ্র থেকে তুলে আনা কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই নিবেদন। আজ আমাদের গল্প বিমল করের কালজয়ী বসন্ত বিলাপ। ভাষ্যপাঠ ও ললিতের ভূমিকায় আমি অভিক, লেখকের ভূমিকায় অগ্নিশ, মুনিমালা চরিত্রে সৃঞ্জনা, বিজয়া চরিত্রে প্রিয়াঙ্কা, অনিমা এবং শুভ্রার চরিত্রে শর্মিষ্ঠা, লিলি, আলো এবং পার্বতীর ভূমিকায় রচনা, নবনীতার ভূমিকায় চন্দ্রিমা, অনুরাধার ভূমিকায় শ্রীপর্ণা, সিধুর ভূমিকায় রাহুল, দত্তগুপ্তের চরিত্রে সুতনু এবং শ্যামের চরিত্রে অগ্নিশ। শব্দগ্রহণ ও আবহে অগ্নিশ, প্রচার অলঙ্করণে অগ্নিশ। শুরু হচ্ছে আজকের গল্প বিমল করের লেখা বসন্ত বিলাপ। গরম চা, চায় গরম, ঘুগনি ঘুগনি। অতি তুচ্ছ ঘটনা থেকে অনেক বৃহৎ কাণ্ড ঘটে যায়। শ্যামের বেলাও ব্যাপারটা সেই রকমই ঘটেছিল। রেল স্টেশনের বাইরের সিঁড়ির কাছে শ্যাম দাঁড়িয়েছিল, মুখে প্রায় ফুরিয়ে আসা সিগারেট। ভিড়টির বলতে আশেপাশে তখন বিশেষ কিছু ছিল না। শাটল ট্রেনের যাত্রীরা সকলেই চলে গেছে একরকম। শ্যাম সামনের দিকে তাকিয়ে একটা সাইকেল রিক্সা খুঁজছিল, কিন্তু সে বেশ অন্যমনস্ক ছিল। অন্যমনস্কতার মধ্যেই শ্যাম দূরের একটা রিক্সাকে ডান হাত তুলে ইশারায় কাছে ডাকল এবং অন্যমনস্কভাবেই বাঁ হাতের আঙুলের টোকায় সিগারেটের অতি ক্ষুদ্র অংশটা বাঁ দিকে ছুড়ে দিল। শ্যাম সামনের রিক্সা দেখছিল, আশপাশ দেখেনি। রিক্সার জন্য শ্যাম এগোতে যাচ্ছে, আচমকা তার জামা ধরে কেউ বেজায় জোরে টান মার। মুখ ফিরিয়ে শ্যাম দেখল বসন্ত বিলাপের সেই সিংহবাহিনী, পাশে তার অন্য এক সঙ্গিনী। একেবারে প্রথমটায় শ্যাম কিছু না বুঝে চমকে ওঠার মতন হলেও পরের কয়েকটি মুহূর্তের মধ্যে সব বুঝে নিয়ে হতভম্ব হয়ে গেল। তার সিগারেটের টুকরোটা মেয়েটির, অর্থাৎ সেই সিংহবাহিনীর শাড়ির সামনের কুচির মধ্যে ছুঁচোবাজির মতন ঢুকে গিয়েছিল। স্টেশনের সিঁড়িতে দাঁড়িয়ে দিবালোকে শাড়ির পায়ের কাছটা দুলিয়ে নাচিয়ে কিছুটা বা সামনে বাড়িয়ে মেয়েটি অগ্নিমূর্তি হয়ে শ্যামকে সগর্জনে ধমকাতে ও গালিগালাজ করতে শুরু করল। মেয়েদের আরক্ত মুখ, রাঙা চোখ, সকঞ্চিত ভ্রু, স্ফুরিত নাসা, দন্তপন্থী কোনোটাই শ্যামের অপ্রিয় বস্তু নয়। কেননা শ্যামের মাত্র 34 বছর চলছে। সে একটু আধটু শৌখিন, কাব্যচর্চাও করে থাকে এবং এখনো অবিবাহিত। কিন্তু এই মুহূর্তে শ্যাম চোখে অন্ধকার দেখছিল। তার সম্মুখস্থ মেয়েটির তর্জন গর্জনে প্রায় হুঁশ ছিল না, আর গালিগালাজ যেটুকু মরমে প্রবেশ করেছিল তাতে অপমানে শ্যাম একেবারে ঘোর কৃষ্ণবর্ণ হয়ে যাচ্ছিল। ইডিয়েট, অসভ্য, জন্তু, অভদ্র ইত্যাদি শব্দগুলি ছুরির মতো শ্যামের আত্মসম্মানে যত্রতত্র বিদ্ধ হলেও সে শুধু তোতলাবার চেষ্টা করছিল, কথা বলতে পারছিল না। অবশেষে মেয়েটি যখন শ্যামকে বাঁদর বলল এবং শ্যামের কান ধরে ছিঁড়ে দেবার অভিপ্রায় জানিয়ে কান ধরার একটা ভঙ্গিও করল, তখন শ্যাম আর সহ্য করতে পারল না। বলল, এটাই ইন্টেনশনাল নয় কিন্তু। সঙ্গে সঙ্গে আরো গর্জন করে মেয়েটি বলল, নিশ্চয় ইন্টেনশনাল। চিনি না আপনাদের, যত ফেউয়ের দল। অজ্ঞতা, শ্যাম চুপ। কিছু লোকজন মুটে মুজুর জমে গেছে আশেপাশে। অবশেষে সঙ্গিনীকে টেনে নিয়ে গিয়ে সিংহবাহিনী সামনের রিক্সায় উঠল। শ্যামেরই ডাকা সেই রিক্সাটা। যাবার সময় মেয়েটি গলা বাজিয়ে বলে গেল, এরকম নচ্ছারদের ধরে নিয়ে গিয়ে পুলিশে দিতে হয়, যত সব বাঁদর। শ্যাম অসহায়ের মতো দাঁড়িয়ে থাকলো, তার অবস্থাটা বজ্রাহতের মতো। কি দুর্ভাগ্য!
শ্যাম ভদ্রলোক, সে অশিক্ষিত বেকার বকাটে নয়। তার চেহারা বা চালচলনে বাদরামি করার কোনো লক্ষণ নেই। পুলিশে দেওয়ার মতো লোক শ্যাম নয়। সেই শ্যামকে আজ এই হাটের মধ্যে মেয়েটা অপমানের একশেষ করে গেল। ছি ছি, শ্যাম শুধু আহত হলো না, বেচারির চোখে প্রায় জল এসে গেল। সন্ধ্যেবেলায় শ্যাম বিরক্ত, বিমর্ষ ও উত্তেজিত হয়ে তাদের আড্ডায় এসে বসল। সিধু, আমি সুইসাইড করব। সিধু চওড়া চৌকির ওপর পাতা মোটা শতরঞ্চির ওপর কাত হয়ে শুয়ে ফুটবলের লিগ টেবিল খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিল। দত্তগুপ্ত একটা তাকিয়া মাথায় দিয়ে শুয়ে শুয়ে কড়িকাঠ দেখতে দেখতে উচ্চাঙ্গ সঙ্গীতে সুর ভাজছিল নিচু গলায়। আর ললিত, এই বাড়ির হাফ মালিক, তাস কাগজ কলম বের করে নিচ্ছিল। শ্যামের প্রবেশ এবং ক্ষোভ প্রকাশ বন্ধুদের তেমন উৎসাহ সঞ্চার করল না। সিধু লিগ টেবিল থেকে মনে মনে একটা অঙ্ক কষতে লাগলো। দত্তগুপ্ত নির্বিকার চিত্তে সুর সাধনা করে যেতে থাকলো। ললিত শুধু বলল, তো কি করবি? সুইসাইড। বাহ, ভালো জিনিস। ও জাপানিরা হরদম করে। বন্ধুদের এরকম পরিহাস, ঠান্ডা মনোভাব শ্যাম বরদাস্ত করতে পারল না। চৌকিতে না বসেই শ্যাম বার দুই পায়চারি করলো, দীর্ঘশ্বাস ফেললো, তারপর তিক্ত গলায় বলল, আমার মরে যেতে ইচ্ছে করছে। লাইফে এরকম বেইজ্জতি আর হয়নি। বসন্ত বিলাপের সেই মেয়েটা, সিংহী বাহিনীটা পাবলিক প্লেসে দাঁড়িয়ে আমার ইনসাল্ট করেছে, আমার কান ধরে ছিঁড়ে দেবে বলেছে। শ্যাম আরো কিছু বলতে যাচ্ছিল, দম নেবার জন্য থেমে গেল। বসন্ত বিলাপের নামেই হোক বা সিংহ বাহিনীর টানেই হোক, সিধু এবার মুখ ওঠালো। ললিত ভালো করে নজর করতে থাকলো শ্যামকে। সুরচর্চা থামিয়ে দত্তগুপ্ত উঠে বসতে বসতে বলল, হ্যাঁ কস কি রে শ্যাম, মাইয়া মানুষের তোরে ইনসাল্ট করলো? ললিত বলল, সে কি? আরে ব্যাপারটা কি? সিধু পকেট থেকে পানের মোড়কটা বের করে পাশে রাখলো, বলল, তোকে বেইজ্জত করলো কেন? চোখ ফোক টিপেছিলি নাকি? শ্যাম আগুন হয়ে উঠল। হোয়াট ডু ইউ মিন? আমি কি সারা লোফার না লচ্চা? হেসে উঠে সিধু বলল, তুই চড়ছিস কেন? আমি কি গাল টেপার কথা বলেছি নাকি? চোখ টেপা কোনো ক্রাইম নয়। আয় আয় বস, কি হয়েছে বল সব। বন্ধুরা এবার আর ঠান্ডা থাকতে পারল না, রীতিমতো চঞ্চল হয়ে উত্তেজিত হয়ে উঠল। দত্তগুপ্ত স্কুলে পড়ার সময় কোথায় যেন বক্সিং শিখেছিল। ঘুষি পাকিয়ে বলল, এখন ঘুষি দিলি না কেন? এমন সময় ললিতের বৌদি মণিমালা ভেতরের দরজা দিয়ে আবির্ভূত হলো। মণিমালার বয়স বেশি নয়, ললিতের সমবয়সী হবে হয়তো, এবং এই আড্ডার 4 আনা সদস্য, অর্থাৎ সে এখানকার গল্প গুজবে কখনো কখনো থাকে এবং মাঝে মাঝে তাস খেলায়। পরিবর্তে তাকে এই 4 দেওবরকে চা এবং মাঝে মধ্যে খাবার টাবার খাওয়াতে হয়। মণিমালা বরাবরই হাসি খুশি মানুষ, তামাশা রসিকতায় কিছু কম যায় না। দেখতে সুশ্রী, সামান্য গোলগাল ধরনের চেহারা। মণিমালা এসে বলল, কি এখনো তাস পারোনি? শ্যামেরা কেউ কোনো জবাব দিল না। মণিমালা 4 জনের ভাবসাব দেখতে লাগলো। সামান্য পরে ললিত বলল, না, আজ আর আমরা তাস খেলছি না, একটা ব্যাপার ভাবছি। তুমি বরং স্ট্রং করে কয়েক কাপ চা পাঠিয়ে দাও তো। মণিমালা যেন কোনো কিছুর গন্ধ শুকতে পেল, সন্দিগ্ধ গলায় বলল, তা ব্যাপারটা কি শুনতে পারি না? বন্ধুদের মধ্যে চোকাচুকি হওয়ার আগেই দত্তগুপ্ত বলল, আসলে শ্যাম আচাদের কান ধইরা। কথাটা দত্তগুপ্ত শেষ করতে পারল না, তার আগেই শ্যাম জোরে একটা কুনুইয়ের গুঁতো দিল গর্ধবটাকে। ললিত বলল, শোনো বৌদি, ব্যাপারটা এখন তোমায় বলতে পারছি না, নাকি রে, কি বলিস? ললিত বন্ধুদের দিকে চোখ ছোট করে তাকালো। শোনো, পরে বলবো, আগে একটু চাফা খাওয়াও। মণিমালা শ্যামের দিকে তাকিয়ে মুচকি হাসলো, হেসে চলে গেল। মণিমালা চলে যেতেই শ্যাম দত্তগুপ্তকে খেকিয়ে উঠল, রাস্কেল কোথাকার, এখনই ডুবিয়ে রেখেছিল। বৌদির কাছে তুই আমার বেইজ্জতির কথা বলছিলিস, কেলেঙ্কারি হয়ে যেত। দত্তগুপ্ত বলল, কেন বৌদিরে কইতে দোষ কি? সে বলল বটে,
কিন্তু তার বোকামিটা বুঝতে পেরেছিল। সিধু বলল, দোষ কিছু নয়, প্রেস্টিজ আরো পাংচার হতো। ললিত বলল, বাজে কথা থাক, এখন কি হবে লেট আস ডিসাইড। ব্যাপারটা এভাবে ছেড়ে দেওয়া যায় না, স্পেশালি বসন্ত বিলাপের সঙ্গে আমাদের এটা থার্ড রাউন্ড। আগের দুবার মেয়ে ছেলে বলে ছেড়ে দিয়েছিলাম, বাট নট দিস টাইম। আগের দুবার অর্থাৎ একবার বসন্ত বিলাপের বাড়ি থেকে এক রাজ্যি ময়লা সিধুর মাথার ওপর ফেলে দেওয়া হয়েছিল, অন্যবার অবশ্য সেটা প্রত্যক্ষ নয় পরোক্ষভাবেই বসন্ত বিলাপ ললিতদের বেইজ্জত করেছিল। সরস্বতী পুজোর নিমন্ত্রণ পত্র বলে ডাক মারফত ঠিকানা লেখা খাম পাঠিয়ে দিয়েছিল, ভেতরে কার্ড বা ছাপা চিঠি কিছু ছিল না। দত্তগুপ্তর কাছ থেকে একটা সিগারেট চেয়ে নিয়ে সিধু ততক্ষণে ধরিয়ে ফেলেছে। লম্বা ধোয়া ছেড়ে বলল, না, আর টলারেট করা যায় না, আর আমাদের স্ট্রেট ফাইট দিতে হবে। দত্তগুপ্ত রসিকতা করে হেসে বলল, ফাইটে কাম নাই রে, টাইটেই চলবো। শ্যাম ধমক দিয়ে উঠে বলল, ডোন্ট লাফ, এটা হাসির ব্যাপার নয়। দত্তগুপ্ত একান্ত অনুগতের মতন মুখের ভাব গম্ভীর করে নিল। অতঃপর চার বন্ধু গভীর মনোযোগ সহকারে ব্যাপারটা নিয়ে ভাবতে বসল। বসন্ত বিলাপ সম্পর্কে এবার কিছু বলতে হয়। সংক্ষেপে বললে এই দাঁড়ায় যে ললিতদের পাড়ায়, এমনকি এই রাস্তার ওপরেই বসন্ত বিলাপের অবস্থান। বেশি নয়, এই বাড়ি থেকে মাত্র মিনিট 2 হাঁটলেই বাড়িটা দেখা যায়। লালচে রঙের ছোটখাটো দোতলা একটা বাড়ি, নিচে উপেন শেখরার দোকান, উপেনের পাশে অবশ্য হোমিও ডাক্তার গিরিজাবাবুর ডিসপেন্সারি। আজ বছরখানেক হতে চলল কয়েকটি মেয়ে এসে ওই বাড়িটা ভাড়া নিয়ে একটা মেয়ে মেস বা মেয়ে হোস্টেল তৈরি করে দিব্যি আছে। হই হুল্লা চেঁচামেচি করে নেচে গিয়ে বেশ আছে সব। মনেই হয় না মেয়েদের বয়স হয়েছে। সবাই চাকরি বাকরি করে, কেউ বা রেলে, কোনো মেয়ে কলেজে, কেউ বা হাসপাতালে। স্কুলে চাকরি করা মেয়েও আছে জনা 2-3। সবচেয়ে আশ্চর্য, ওই মেয়েদের মধ্যে বিবাহিত বলতে মাত্র একজন, প্রতিমা, হাসপাতালের মেট্রন। বয়স একটু বেশি হবে, অন্য কোনো মেয়ের মাথাতেই এখনো পর্যন্ত সিঁদুরের দাগ ধরেনি। বাড়িটার একটা নম্বর আছে, কিন্তু নাম নেই। নামটা শ্যামদেরই দেওয়া, শ্যামেরই। জনা 8-10 মেয়ে যে বাড়িতে থাকে এবং যেখানে সকলেই প্রায় কুমারী, সেই বাড়ির নাম বসন্ত বিলাপ হলে খুব বেমানার নিশ্চয়ই হয় না। শ্যামের যুক্তিতে এতগুলি যুবতীর কৌমার্য অবলম্বন বসন্তের বিলাপ ছাড়া আর কি বা। শ্যাম এবং শ্যামের বন্ধুদের কাছে আজ বছরখানেকই বসন্ত বিলাপ প্রবল কৌতূহল ও রহস্যের বিষয়। এই 1 বছরে বসন্ত বিলাপের পরিবর্তন অল্প স্বল্প হয়েছে। নতুন কেউ এসেছে, পুরনো কেউ চলে গেছে, ওদের ঝি বদলেছে, তবু মোটামুটি চেহারাটা সেই রকমই আছে। আর শ্যামেরা বসন্ত বিলাপের অধিবাসীদের নাম ধাম, কর্মক্ষেত্র সম্পর্কে সম্পূর্ণ ওয়াকিবহাল। মেয়ের রূপ, গুণ, চারিত্রিক বৈশিষ্ট্য বিচার করে তারা আবার নিজেদের মধ্যে এক একজনকে এক একটা নামও দিয়ে রেখেছে। যেমন সিংহবাহিনী। সিংহবাহিনীর আসল নাম অনুরাধা সিংহ। বয়স বছর 30-এর সামান্য বেশি বলেই মনে হয়। মাথায় সামান্য খাটো, বেশ পুষ্ট চেহারা, মেজাজ খুব কড়া ধরনের। রাস্তা দিয়ে হাঁটার সময় মিলিটারি মেজাজে হাঁটে। গলার স্বর থেকে মনে হয় ভগবান যেন তার আলজিবের কাছে একটি বিশেষ ধরনের টিনি মাইক লাগিয়ে রেখেছে। চালচলনে, ব্যবহারে যার এত দাপটের ভাব, তাকে দত্তগুপ্ত মহিষ মর্দিনী বলতে চেয়েছিল, কিন্তু শ্যাম বা ললিত এতটা নির্দয় হতে রাজি হয়নি। বরং অনুরাধা সিংহকে সিংহবাহিনী বলাই সঙ্গত। তাছাড়া এটা তো ঠিকই, মেয়েটি তার চারিত্রিক সিংহই তো বহন করছে। মণিমালা চা নিয়ে এসে ললিতদের কাছে একটা বেতের মোড়া টেনে নিয়ে বসল। ললিত প্রথমে হালকাভাবে বলল, বৌদি, দাদা কোথায়? কোথায় আর, যার যেখানে দূর, কলিয়ারি এক মক্কেল এসে নিয়ে গেছে। সিধু চায়ে চুমুক দিয়ে বলল, আজ পল্টনকে তো একবারও দেখলাম না বৌদি, কোথায় গেছে? মণিমালা হেসে বলল, আজ বাপের সঙ্গে গেছে, যা বায়না।
শ্যাম, ললিত, দত্তগুপ্তের মধ্যে গোপনে চোখ চাওয়াচাই হয়ে যাচ্ছিল। শেষ পর্যন্ত ললিত গলা পরিষ্কার করে নিয়ে বলল, বৌদি, আমরা আসলে একটা সিরিয়াস ম্যাটার নিয়ে আলোচনা করছিলাম। ব্যাপারটা খুব সিক্রেট। হ্যাঁ, এখন ব্যাপার হচ্ছে কি, মানে তুমি এমন এক পার্টি, না মানে ঠিক পার্টি নয়, ধরো সম্প্রদায়ের লোক, যার কাছে আমরা মানে পুরুষরা কিছু বলতে পারি না সেভাবে। ব্যাপারটা অ্যাকচুয়ালি মেয়েদের নিয়ে। তবু তোমায় আমরা বলবো, তোমাকে কনফিডেন্সে নেওয়া গেল। মণিমালা ঘাড় হেলিয়ে বলল, বড় ভনিতা করছো, ব্যাপারটা বলো না শুনি। শ্যাম বলল, আপনি আমাদের দলে এটা কিন্তু প্রমিস করতে হবে। মণিমালা সঙ্গে সঙ্গে মাথা দুলিয়ে 3 সত্যি করল। ললিত বলল, ব্যাপারটা বসন্ত বিলাপ নিয়ে। আজ সেই সিংহীটা শ্যামকে 10 জনের সামনে যাচ্ছে তাই করে অপমান করেছে, আমরা এর শোধ নেব। দত্তগুপ্ত ইংরেজি করে বলল, রিভেঞ্জ, বুঝলেন না বৌদিদি, সিঙ্গিরে টাইট রমু। দত্তগুপ্তর বাড়ি কোনো কালেই পূর্ববঙ্গে ছিল না, অথচ সে এইভাবে কথা বলে। এটা নিছক রঙ্গ করেই। বাড়িতে তার নিজের বৌদিও পূর্ববঙ্গীয়, দাদা খাস শান্তিপুরি বাংলায় কথা বলে। নিতান্ত যেন বৌদিকে সান্ত্বনা দেওয়ার জন্য দত্তগুপ্ত ল্যাঙ্গুয়েজ ক্লাসের মতন পূর্ববঙ্গীয় ভাষাটা রপ্ত করেছে। স্টেশনের ঘটনাটা সিধু সংক্ষেপে বলল। শুনতে শুনতে মণিমালা হেসে অস্থির। শ্যাম ক্ষুব্ধ হয়ে বলল, বৌদি আপনি হাসছেন, ব্যাপারটা কিন্তু হাসির নয়। আমি আমি সত্যিই বড় অপদস্থ হয়েছি। মণিমালা আঁচলের আগায় মুখের বেশি হাসিটা মুছে খানিকটা শান্ত হয়ে বলল, সত্যি ভাই, ব্যাপারটা খারাপ, কিন্তু আপনি অত কথা শুনলেন কেন? 2-4টে বলে দিলেই পারতেন। পাগল, তাহলে ওই সিংহ বাহিনী শ্যামের কান কেটে ছেড়ে দিত। রিট্রিট ইন ডেঞ্জারি বেস্ট পলিসি। ললিত সকলকে থামিয়ে দিয়ে মণিমালাকে বলল, শোনো, আমরা একটা প্ল্যান করে ফেলেছি। এটাই আনসাকসেসফুল হলে তবে অন্য পথ বেছে নেব। আমাদের প্ল্যানটা কি তুমি শুনবে? বলো শুনি। ললিত তাদের মতলবটা বলল। শুনে মণিমালা শান্ত মিষ্টি হাসি হেসে বলল, ওসব ছাই কেন আসবে না? বাড়িটার গায়ে শুধু দাদের মতন দাগ হবে, তাছাড়া পাড়ার 5 জনের চোখে পড়বে, তোমরাও ধরা পড়বে। সিধু বলল, কিন্তু বৌদিদি, পোস্টারিংটা খুব এফেক্টিভ হবে। আমরা শুধু ছড়া লিখব, কিংবা ওই সিনেমার কিছু হাল কায়দার বিজ্ঞাপনের মতন প্রথম দিন শুধু 1 লাইন, যেমন একটি দুরন্ত আকর্ষণ, পরের দিন আরো 1 লাইন, নয়ন সার্থক। মণিমালা মাথা নাড়ল। না না, এসব কি? শ্যাম লিখবে, আমরা ফুল স্কেপ কাগজে রঙিন কালি দিয়ে বেশ ডিজাইন করে চন্দরকে দিয়ে লিখিয়ে নেব। দেওয়ালে আটকাবে কে? আরে পয়সা দিলে কাগজ আটার অনেক লোক পাওয়া যায়। তা যাক, এটা কিন্তু খুব খারাপ, এভাবে কারোর পেছনে লাগা ভালো না। এই তো, তুমি তোমার কমিউনিটির ইন্টারেস্ট দেখতে লাগলে। শ্যামের বা আমাদের পেছনে লাগতে বসন্ত বিলাপের মেয়েদের তো খারাপ লাগেনি। গোলমালটা ওরা পাকিয়েছে, হ্যাঁ, আমরা নয়। মণিমালা ওদের মাথা ঠান্ডা করার জন্য নরম গলায় বলল, কে কার পেছনে লেগেছে সেটা অন্য কথা, তাহলে তোমরা মেয়েদের পেছনে এভাবে লাগবে কেন? অন্যভাবে লাগো। অন্যভাবে লাগা মানে তো ঢিল ছোড়া। শ্যাম অপ্রসন্ন গলায় বলল, 2-4টে বোমাও মারা যায়, কিন্তু সেটা কি উচিত হবে? আমরা ভদ্রলোকের মতো অহিংস আন্দোলন করতে চাই। ওদের ঝাড় শুদ্ধ এ পাড়া থেকে ওঠাতে চাই। বেজায় পাজি হয়ে গেছে, সব কটা জটলা করে দাঁড়াবে, দোতলার বাঁধা থেকে মুখ বাড়িয়ে টিটকিরি মারে। আমাদের বাঁদর টাদরই ভাবে মনে হয়। ললিত বলল। মণিমালা যথেষ্ট চালাক, আবহাওয়া বুঝে নিয়ে বলল, তোমরা লাগতে চাও লাগো, তবে আমি বলছিলাম কি, খুব চুপচাপ, কাউকে কিছু জানতে না দিয়ে পেছনে লাগো। 4 বন্ধু একসঙ্গে বলল, কিরকম কিরকম? মণিমালা জবাব দিল না। ললিত বলল, বৌদি, তোমার আইডিয়াটা কিরকম? দাঁড়াও একটু ভাবি। মণিমালা ভাবতে লাগলো। 4 বন্ধুই মণিমালার মুখের দিকে তাকিয়ে অপেক্ষা করতে লাগলো নীরবে। শেষ পর্যন্ত মণিমালা বলল, আমি একটা উপায় ভেবেছি। কি? মণিমালা তার উপায়টি ব্যক্ত করলো, সঙ্গে সঙ্গে নানান জটিল প্রশ্ন।
মণিমালা সব প্রশ্নেরই জবাব দিল যতটা সাধ্য। দেখা গেল মণিমালার সিদ্ধান্ত ওরা মেনে নিয়েছে। সপ্তাহ 2 পরে সিধুই একদিন নাচতে নাচতে এসে বলল, লেগেছে রে, লেগেছে। ললিত যদিও আঁচ করতে পারলো তবুও জিজ্ঞাসা করলো, কি লেগেছে? হুলুস্থুলু বসন্ত বিলাপে ফায়ার লেগে গেছে। শ্যাম হাতের কাগজটা ফেলে দিয়ে সহর্ষে চিৎকার করে বলে উঠল, লেগে যাক, লেগে যাক, লাগিয়ে দে মা জগদম্বা, লাগিয়ে দে মা। দত্তগুপ্ত বলল, ফায়ার স্প্রেড করলে আমারে কল দিস রে সিধু। বাইরে আজ বিকেল থেকে খানিকটা ঝোড়ো ভাব হয়েছে। আকাশে মেঘ জুটেছে দুপুর থেকে। বৃষ্টি নেই, মাঝে মাঝে মেঘ ডেকে উঠছে। হয়তো মাঝরাত থেকে বৃষ্টি নামবে। ললিত সিধুকে জিজ্ঞেস করলো, তা লেগেছে যে তুই বুঝলি কি করে? সিক্রেট মিশন ভাই, বলেছিলাম না আমি ওটা ঠিক ক্যাচ করে ফেলবো। এইবার জমবে। বৌদিকে ডাক, বৌদিকে ডাক। শ্যাম অধৈর্য হয়ে বলল, ডাক বৌদিকে, ললিত ডাক, শিগগিরি ডাক, শিগগিরি ডাক। ললিতকে উঠতে হলো না। দত্তগুপ্তই উঠে ভেতরের দরজায় গিয়ে চেঁচিয়ে চেঁচিয়ে মণিমালাকে ডাকলো, বৌদি, ও বৌদি। সিধু বলল, আমি ভাবছি আর একবার ওষুধটা রিপিট করে দেওয়া যাক। প্রথমটাতেই বেশ ধরেছে, তখন রিপিট করলে আরো ফার্স্ট ক্লাস হবে, কি বল? শ্যাম বলল, গুড আইডিয়া, এবার ডোজ আরো একটু কড়া করে দেওয়া যেতে পারে। ললিত বলল, তাহলে এবার শ্যামই খরচটা দিক। আমি একলা কেন? শ্যাম আপত্তির গলায় বলল, তোর জন্যই এই লড়াই, তোকে নিয়েই আমাদের লড়তে হচ্ছে, তুই শালা চ্যাম্পিয়ন হবি। শ্যাম কি যেন ভেবে বলল, আমার একার সঙ্গে লড়াইটা হচ্ছে না, হচ্ছে আমাদের সঙ্গে। তাহলেও তোরা বলছিস যখন আমি দেব, টাকা দেব। যা অপমান সয়েছি সেদিন। সামান্য পরেই মণিমালা এলো। মণিমালা আসতেই সিধুরা সহর্ষে হুড়ে দিয়ে উঠল। মণিমালা হেসে বলল, হলো কি তোমাদের এত ফুর্তি? সিধু বলল, বৌদি ওষুধ ধরেছে, থ্যাংক ইউ ভেরি মাচ। ললিত বলল, তোমার চাল টেরিফিক লেগেছে বৌদি, এতটা আমরা ভাবিনি, তোমায় একটা মিনিস্ট্রি দেওয়া উচিত। মণিমালা উৎসাহিত হয়ে বসে পড়ে বলল, শুনি শুনি, ব্যাপারটা বলো। সিধু বলল, আর কোনো ব্যাপার নেই বৌদি, আমি আসল গোয়েন্দা লাগিয়েছিলাম। বসন্ত বিলাপে রোজ 10-15 খানা করে আসছে। দত্তগুপ্ত বলল, আরো আসবো গো বৌদিদি, শ্যামচাঁদের পয়সায় রিপিট ডোজ আরনের কথা ফাইনাল হয়েছে না। ললিত বলল, হ্যাঁ, আমরা ভাবছি আরেকবার, মানে সামনের রোববারেই আরেকটা ঝেড়ে দিই, ব্যাপারটা বেশ পোক্ত হবে। তুমি কি বলো? শ্যাম বলল, আপনার কনসেন্ট পেলেই আমরা দিয়ে দিই। মাথা হেলিয়ে হেসে মণিমালা বলল, বেশ ভালো কথাই তো, দিয়ে দিন। চার বন্ধুই আবার সহর্ষে চৌকি চাপড়ালো। শ্যাম বলল, বৌদি আপনি সত্যি গ্রেট। সিধু বলল, আপনার কি মাথা, আমাদের তো ঘোল খাইয়ে দিতে পারেন। দত্তগুপ্ত বলল, আপনারে অবশ্য আমাগো রসগোল্লা খাওয়ান দরকার, খাইবেন নাকি? হাসির চোটে ফেটে পড়তে পড়তে মণিমালা বলল, মাঝপথে নয়, একেবারে শেষে। আগে আপনারা সত্যি সত্যি জিতুন, তারপরে। ললিত রঙ্গ করে বলল, ফাইনাল ভিক্টরির পর তোমায় আমরা একদিন সিনেমা দেখাবো, যে বই আসবে, চপ, কাটলেট, মিঠে পান সব খাওয়াবো, যত খেতে পারো। যদি বলো তো আমাদের আড্ডার নামটাও তোমার নামে রেজিস্ট্রি করে দিতে পারি। কিন্তু বৌদি, মেয়ে বলেই তোমার এরকম পেঁচালো বুদ্ধি, ভীষণ অরিজিনাল কিন্তু সূক্ষ্ম। আমার ফিউচার যে কি ভগবানই জানেন। মণিমালা হাসতে হাসতেই জবাব দিল, তোমার বেলায় আরো সূক্ষ্ম হবে। চার বন্ধুই হাসতে লাগলো। মণিমালা চলে গেলে ললিত তাস নিয়ে বসলো।
শ্যাম নিজের হাতে তাস তুলে নিতে নিতে হঠাৎ বলল, আচ্ছা ললিত, যদি বসন্ত বিলাপ হেরে গিয়ে আমাদের সঙ্গে ফয়সলা করতে চায়, ধর কো এক্সিস্টেন্স চাই, তাহলে? ললিত নিজের তাস গুছোতে গুছোতে জবাব দিল, শোন, সেটা পরের ব্যাপার। আহা না, যদি চায়, ধর না, ওরা চাইলে, তাহলে আমি ভাই আমার ফেভারিট সেই ফ্লুরোসেন্ট মেয়েটাকেই চাই, আলো চ্যাটার্জি। দত্তগুপ্ত বলল, তোর চাউনি আলো জ্বলবো কি শুধু? আল বাদ জ্বলবে, নয়তো কি তুই জ্বালাবি শালা? আমার দত্তগুপ্ত বাঁদিকের একটা তাস ডান দিক থেকে টেনে নিয়ে বলল, আমার আলোয় কাম নাই, আমি ভূগোলের বড়ই ভালোবাসি রে সিধু। ভূগোলের ম্যাপ খান দেখছস? আহারে, চক্ষু সার্থক করে। দত্তগুপ্ত যাকে ভূগোল বলল তার নাম পার্বতী সেন, স্কুলের ভূগোল দিদি। ললিত অবশ্য তার অভিমত স্পষ্ট করে ব্যক্ত করল না, তবু বোঝা গেল তার পছন্দ কলেজের টিচার নবনীতাকে, যাকে ললিতরা বলে কুলফি দিদি। এমনি নার্ভ ঠান্ডা আঁটাশট দিদি। শ্যাম তার অভিমত ব্যক্ত করল না। দেখতে দেখতে আরো কিছুদিন কেটে গেল। দিন 15। শ্রাবণের শেষে প্রবল বর্ষণ নামল। আকাশ তখন সঞ্চিত সব জল ঢেলে দিয়ে একটু ফাঁকা, ঈষৎ কৃপণ, মেঘলা ভাবটা আছে, অথচ সারাক্ষণ বৃষ্টি নেই। ঝিপঝিপ করে জল আসছে, পালাচ্ছে, মাঝে মাঝে ইলশে গুড়ি ঝরছে। তখন আবার এই ঘটনাটি ঘটল। শ্যাম নিত্যকার মতন সন্ধেবেলায় ললিতের বাড়ি আড্ডা দিতে যাচ্ছিল। এখন আড্ডাটাও আরো আকর্ষণীয় হয়ে উঠেছে, কেননা সিধু রোজই প্রায় বসন্ত বিলাপের খবর আনছে। আগে যা ছিল বসন্ত বিলাপের অবস্থা, এখন তার চেয়েও খারাপ। বসন্তের কুসুমগুলি এখন এই সুন্দর বর্ষাতেও রীতিমতো নির্জীব হয়ে পড়েছে। কদিন ধরে আর টু শব্দটি শোনা যাচ্ছে না ওখানে। শ্যামদের আসা যাওয়ার পথে দোতলার বারান্দায় দাঁড়িয়ে 4-5 জনের জটলা বাঁধিয়ে আর প্রচ্ছন্ন টিটকিরিও দিচ্ছে না। রাস্তাঘাটে চোখাচোখি হলে চোখ সরিয়ে নিচ্ছে। শ্যামরা সবাই খুশি। কতকগুলো মেয়ে পাড়ায় এসে জুড়ে বসে তাদের নাকাল করবে, এ তো হয় না। শত হলেও তোমরা মেয়ে, আশকারা না দিলে তোমরা বাবা গাছে উঠতে পারো। বনের ছাতা মাথায় তুলে শ্যাম আস্তে আস্তে হাঁটছে। বিকেলের পর থেকে আবার ঝিপঝিপ বৃষ্টি চলছে। নেমেছিল জোরে, তবে প্রথম প্রশ্নটা জোরে হওয়ার পর ঝিপঝিপ করেই চলছে। শ্যামের আজ মনটা বেশ ভালো। তার হয়তো একটা প্রমোশন হতে পারে। অফিসে শুনছিল, ছোট প্রমোশন, তবু প্রমোশন তো। ললিতদের বাড়ির রাস্তাটা আজ 3-4 দিন ধরেই অন্ধকার হয়ে পড়ে আছে। মিউনিসিপ্যালিটির আলো ঝড় জল বৃষ্টিতে কোথায় কি গন্ডগোল হওয়ায় তা এখনো সারানো হয়ে উঠল না। না উঠুক, চোখ বেঁধে দিলেও শ্যামেরা এই গলি দিয়ে চলে যেতে পারবে। বেশ খানিকটা অন্ধকারের মধ্যে দিয়ে শ্যাম টিপটিপে বৃষ্টির মধ্যে হাঁটছিল। বসন্ত বিলাপের কাছে আসতেই শ্যাম তার সামান্য তফাতে কাকে যেন রাস্তায় উবু হয়ে পড়ে যেতে এবং কুকিয়ে উঠতে শুনল। উপেন শাকরার দোকান বন্ধ। হোমিও গিরিজার ডিসপেন্সারিতে আলো জ্বলছে অবশ্য, কিন্তু সে আলো এতটা পৌঁছচ্ছে না। হোমিও গিরিজার আলো হোমিও, একরত্তি, জলে কি জলে না বোঝা যায় না। শ্যাম তাকালো। মাথায় কাপড় তোলা এক মহিলা একেবারে রাস্তায় হুমড়ি খেয়ে পড়েছে। পড়ে হাত পা যেন কোকিয়ে কোকিয়ে যন্ত্রণা প্রকাশ করছে। বৃষ্টিটাও এ সময় একটু বড় বড় ফোঁটায় পড়ছিল। মেয়েটি ছটফট করছে যন্ত্রণায়। নিশ্চয়ই অন্ধকারে আচমকা হোঁচট খেয়ে পড়েছে, কিংবা কোনো গর্তে পা ফেলে দিয়েছে। শ্যাম অবিবেচক হতে পারে না, পাড়ারই জানাশোনা কোনো বাড়ির বউ হবে। এগিয়ে গিয়ে শ্যাম বলল, কি হলো, পড়ে গেলেন? যন্ত্রণা বোধ হয় অতি তীব্র, অসহ্য। মাথা নাড়িয়ে ছটফট করতে করতে আকারে প্রকারে এবং যন্ত্রণা কাতর গলায় মেয়েটি যেন কি বলল। শ্যামের মনে হলো ওকে তুলে ধরতে বলছে। পায়ে বোধ হয় জোর চোট পেয়েছে মেয়েটি।
শ্যাম উদ্বেগের গলায় বলল, আপনাকে ধরবো নাকি? এ হে, উঠে দাঁড়াতে পারছেন না? মেয়েটি হাত বাড়িয়ে দিল সামান্য। শ্যামকে হাত ধরে উঠিয়ে দিতে বলছে। শ্যামের এক হাতে ছাতা, অন্য হাত দিয়ে সে মেয়েটিকে সাহায্য করলো উঠতে। বেচারি মেয়েটির গা হাত ভিজে, মাথার খোপা থেকে কাপড়টাও কাঁধে খসে পড়েছে, মুখ তুলতে পারছিল না যন্ত্রণায়। কান্নার গলায় বলল, আমি সোজা হয়ে দাঁড়াতে পারছি না, ওপাশটা একটু পৌঁছে দিন। শ্যাম হাত ধরে থাকলো, সাহায্য করলো, আর মেয়েটি খুঁড়িয়ে খুঁড়িয়ে রাস্তার পাশে বাড়ির চৌকাঠের সামনে গিয়ে দাঁড়ালো। শ্যাম এই গোলমালে একবারেই খেয়াল করেনি মেয়েটি বসন্ত বিলাপের চৌকাঠে গিয়ে দাঁড়িয়েছে। বরং শ্যাম জিজ্ঞেস করতে যাচ্ছিল, গোড়ালিটা মচকে ফেলেছেন নাকি? কোথায় লেগেছে? একটা রিক্সা করে দেবো? শ্যাম বুঝি মাত্র 2-3টে শব্দ উচ্চারণ করেছে, হঠাৎ বুকের ওপর পিস্তল ধরে শশাবার মতন সেই মেয়েটি শ্যামের পাঞ্জাবির বুকের কাছটায় ভীষণ জোরে মুঠো করে চেপে ধরে গর্জন করে বলল, শিগগিরই ভেতরে ঢুকুন, নয়তো চেঁচাবো। ঢুকুন শিগগিরই। শ্যাম কিছু বোঝার আগেই মেয়েটি ঠেলে সদরের ওপারে ঢুকিয়ে দিল। আর শ্যাম দেখলো দরজার পাশ থেকে, সদরের গলি থেকে জনা 4-5 মেয়ে বেরিয়ে এসে তাকে ঘিরে ফেলেছে। একেবারেই বিমূঢ় বিহল শ্যাম, তার পালাবার পথ নেই। ওই মেয়েটি যেটা রাস্তার ওপর হুমড়ি খেয়ে পড়ে ককাচ্ছিল, সে এখন দিব্যি সোজা পায়ে দাঁড়িয়ে 2-4 বার যেন লাফও মারল। গলার স্বরে পিঁপড়ে কামড়াবারও কষ্ট নেই। ভেবাচাকা খেয়ে শ্যাম বলল, মানে আমায় এভাবে? মানে? সেই রাস্তার মেয়েটি বলল, মানে বোঝাচ্ছি। এই লিলি, তোর হাতে কি আছে? জিওমেট্রি বক্সের কাঁটা। ঠিক আছে, ও বেশি টেন্ডাই মেন্ডাই করলে প্যাক করে ফুটিয়ে দিবি। মানে ব্যাপারটা কি? আপনারা শাট আপ! কথা বললে সূচ দিয়ে মুখ সেলাই করে দেবো। এই অনিমা, তোর হাতে কি আছে? স্কেল। শুভ্রা, তোর হাতে কি আছে? কাঁচি। আর কিছু বললি ওর মাথার চুল কেটে দিবি ক্যাচ করে। শ্যাম আত্মরক্ষার জন্য মাথার ছাতাটা গুটিয়ে ফেলল। একটা মাত্র দৌড়, 5 পা দূরে চৌকাঠ। এদের ঝটকা মেরে ঠেলে ঠুলে 5 পা এগোতে পারলেই শ্যাম বেঁচে যাবে। দেবে নাকি ধাক্কা? 2-4টে খুশি চালাবে, ছাতা পেটা করে পালাবে, কিন্তু সেটা সম্ভব নয়। কম্পাসের কাঁটা, স্কেল, রুল, কাঁচি এবং না জানি আরো কি অস্ত্রশস্ত্র নিয়ে এই নারী বাহিনী তাকে ব্যূহ রচনা করে রয়েছে। শ্যাম পালাবার চেষ্টা করলেই এর আক্রমণ করবে। সেই আক্রমণে শ্যামের ধুতি, জামা, গায়ের চামড়া, মাথার চুল, পিতৃদত্ত নাক কান থাকবে কিনা শ্যাম বুঝতে পারল না। সেই মেয়েটা যার পাকা অভিনয় ভুলে শ্যাম একেবারে বন্ধুর মতন বসন্ত বিলাপে পা দিয়ে ফেলেছে, সে সঙ্গিনীদের বলল, ওকে দোতলায় নিয়ে চল। বলে শ্যামকে উদ্দেশ্য করে টিটকিরি মেরে হুকুম করলো, শুনুন শ্যামচন্দ্র বাবু, আপনাকে দোতলায় যেতে হবে। লক্ষ্মী ছেলের মতন চলুন। লিলি, দরজাটা বন্ধ করে দে। শব্দ করে সদর বন্ধ হলো। শব্দটা শ্যামের বুকের ওপর এমনই জোরে লাগলো যে শ্যামের বুক ধুকধুক করতে লাগলো। গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে শ্যামের, পা কাঁপছিল। শ্যাম ঠোঁট ভেজাচ্ছিল বারবার। ছিছি, শ্যাম একটা মেয়ের চালাকির কাছে হেরে গেল। রাস্তার মধ্যে একবারও শ্যাম কেন মেয়েটার মুখের দিকে ভালো করে দেখলো না? কেন বুঝলো না ওই মাথার কাপড় তুলে রাখার ব্যাপারটা পুরোপুরি ফলস? শ্যামকে ভাওতা মারা এবং বৃষ্টির জল বাঁচানো। এখন শ্যাম মেয়েটাকে চিনতে পারছে। বিজয়া চৌধুরী, সোশ্যাল ওয়েলফেয়ারে চাকরি করে। শ্যামকে ওরা ঠেলছিল। শ্যাম বলল, ব্যাপারটা কি হচ্ছে? আমি বুঝতেই পারছি না। কি কি করছেন আপনারা? দোতলায় আমি কেন যাব? শ্যামের কথায় সমস্যার একটা হাসি উঠল। বিজয়া বলল, কেন যাবেন গিয়েই বুঝতে পারবেন। কথা বাড়িয়ে লাভ নেই, চলুন। আপনার জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টিতে ভিজতে পারছি না। শ্যাম শেষবার প্রতিবাদ করে বলল, যদি আমি না যাই কি করবেন? পুলিশ ডেকে আনবো। বৃষ্টির মধ্যে সন্ধ্যাবেলা মেয়েদের হস্টেলে ঢোকার জন্য পুলিশে ধরিয়ে দেব। পুলিশের নামেই শ্যামের সমস্ত পেটটা আমাশার ব্যথার মতন মোচড় দিতে লাগলো। সর্বনাশ, এরা সব ছক করে রেখেছে যে। অগত্যা শ্যাম এগোতে বাধ্য হলো। বিজয়া শ্যামের আগে, বাকি মেয়েরা শ্যামের পেছনে। সদ্য বন্দি শত্রুর মতন মেয়েরা শ্যামকে আগলে নিয়ে দোতলায় উঠে এলো। লিলি বলল, প্রতিমাদির ডিউটি, আজ ফিরবে না। রাধাদি বলেছে প্রতিমাদিদের ঘরেই নিয়ে যেতে। বিজয়া বলল, রাধাদিকে ডাক।
আর সবাইকে। শ্যামকে ঠেলে নিয়েই ওরা একেবারে শেষ প্রান্তের ঘরে ঢোকালো। ঘরে বাতি জ্বলছিল। শ্যাম ঘরটা একবার দেখলো। গোটা তিনেক তক্তপোষ, বিছানা পাতা, কাঠের আলনা, দড়ির আলনা, শাড়ি সায়া ঝুলছে, জামা ঝুলছে, কাঠের সস্তা র্যাক আর টেবিল, বইপত্র, কাগজ, মাথার তেল, ক্রিম, পাউডার, চুলের ফিতে, ওষুধের শিশি, আরো কত কি। শ্যামকে কেউ বসতে বলল না। বেচারি দাঁড়িয়ে থাকলো। দাঁড়িয়ে দাঁড়িয়েই আলোতে সে তার শত্রুপক্ষকে দেখতে লাগলো। সব কটার মুখে চাপা হাসি। বিজয় গর্বের মতো হাসি তো বটেই, তার সঙ্গে বাঁকা হাসিও মেশানো। প্রচ্ছন্ন একটা কৌশলের আভাসও যেন ওদের চোখে মুখে ফুটে আছে। লিলি খোঁচা মেরে বলল, তোয়ালে এনে দেবে নাকি? গা মাথা মুছবেন? শ্যাম মাথা নাড়ল। অনিমা বলল, ওকে একটা ময়লা গামছা এনে দে বরং, ওই মাথা আর তোয়ালে দিয়ে মোছে না। আবার এক দফা হাসি উঠল। শ্যাম দেখলো নিচে থেকে তাকে যারা ধরে এনেছিল দোতলায় এসে তাদের দল আরো ভারী হয়েছে। আলো চ্যাটার্জি, পার্বতী সেন, মীনা গুপ্ত সবাই আছে। শ্যামের কান্না পাচ্ছিল। এমন সময় পায়ে শব্দ তুলে এবং গলায় আওয়াজ দিয়ে সিংহবাহিনী অর্থাৎ সেই অনুরাধা সিংহ এলো। মেয়েরা সবাই গা সরিয়ে তাদের রাধাদি অর্থাৎ বাহিনীর সর্বাধিনায়িকার জায়গা করে দিল। রাধার হাতে একটা ফাইল আর চোখে চশমা। নাক কোচকালো, ঠোঁট ওল্টালো। তারপর অনুরাধা ঘরে ঢুকে শ্যামকে একেবারে আপাত মস্তক তির্যক চোখে সঘৃণায় লক্ষ্য করলো। এগিয়ে গিয়ে জানলার দিকে দাঁড়ালো। শ্যামের পা তখন রীতিমতো থরথর করে কাঁপছে। গলার কাছে সোডার গুলির মতো ভয়ের একটা শক্ত বল আটকে আছে। শ্যামের মনে হলো সে একেবারে অনুরাধার পায়ের ওপর পড়ে পা জড়িয়ে ধরে। একটা চেয়ার টেনে অনুরাধা বা রাধা বসলো। বসেই হুকুম করলো, ওকে একটা টুল দে বসার জন্য। কে যেন একটা টুল এনে দিল। রাধা গম্ভীর গলায় বলল, দাঁড়িয়ে দাঁড়িয়ে বলির পাঁঠার মতো কাঁপতে হবে না, ওই টুলে বসা হোক। দাঁড়িয়ে থাকার অবস্থা শ্যামের ছিল না। সে সত্যিই বলির পাঁঠা। শ্যাম নিজেকেও পাঁঠাই বলল এবং অসহায়ের মতন বসলো। শ্যামকে আবার ভালো করে দেখে রাধা বলল, মাথা টাথা মোছা হবে নাকি? মাথা নাড়ল শ্যাম, না। ভালো। তা মশাইয়ের নাম কি শ্যামচন্দ্র? না, শুধু শ্যাম। শ্যামের পর কিছু নেই? না। বলেই সে এত বিপদের মধ্যে একটা বিদ্বেষপূর্ণ রসিকতা করে বলল, শ্যামের পাশে মানাবার মতন এখনো কিছু খুঁজে পাইনি। রাধা ইঙ্গিতটা বুঝলো। মেয়েরাও ঠোঁটের ফাঁকে হেসে ফেলেছে। খানিকটা যেন ব্যঙ্গ করেই রাধা বলল, টিকটিকির আবার পাখা গজাবার স্বাদ। তা কেষ্ট ঠাকুরের বাবার নাম কি অনাদিচরণ বাবু? আগে হ্যাঁ। পলাশপাড়ার দিকে থাকা হয়? হ্যাঁ 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 হ্যাঁ। বয়স কত? 34। চাকরি বাকরি তো মোটামুটি ভালোই করা হয়। হ্যাঁ হ্যাঁ, চাকরি একটা করা হয়। রাধা এবার কয়েক মুহূর্ত চুপ করে থেকে সঙ্গিনীদের দিকে তাকিয়ে চোখে চোখে যেন কি কথা বলে নিল। পরে বলল শ্যামকেই, সেদিন স্টেশনে আমার কাপড় পুড়িয়েছিল কে? শ্যাম এভাবে চোরা মার খাওয়া বরদাস্ত করতে পারছিল না। বলল, আমি সেদিন ইচ্ছে করে আপনার শাড়ি পরাইনি, অ্যাক্সিডেন্টালি হয়ে গেছিল। আমার অবশ্য কেয়ারফুল হওয়া উচিত ছিল। আমি তার জন্য ক্ষমা চেয়েছি। যদি তাতেও না হয়ে থাকে শাড়ির দাম দিতে রাজি। আলো টিটকিরি দিয়ে বলল, ইস, খুব যে টাকার তেজ। পার্বতী বলল, তেজস্ক্রিয় না কি বলে যেন, একবারেই তাই না রে আলো। খিলখিল করে হাসি উঠল মেয়েদের মধ্যে। শ্যামের আর সহ্য হচ্ছিল না। কান, নাক, চোখ জ্বালা করছিল। শ্যাম রাধার দিকে তাকিয়ে বলল, আমায় এখানে এভাবে ধরে কেন আনা হয়েছে আমি জানতে চাই তা। লিলি একটা মন্তব্য করলো, আহারে কচি খোকা। রাধা বলল, কেন ধরে আনা হয়েছে আপনি জানেন না? না, এটা অন্যায়। রাধা যেন সানাসির মতন চোখ করে শ্যামের দিকে তাকিয়ে বলল, আপনাকে কি জামাই আদর করার জন্য ধরে আনা হয়েছে ভাবছেন? না, তা তো নয়, দেখতেই পাচ্ছি। বলে শ্যাম কাঁটা, কম্পাস, স্কেল, কাঁচি সজ্জিত মেয়েদের দিকে তাকালো। রাধা বলল, এই বাদরামিটা কে করেছে? কি 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 কি?
জানেন না? না, এই লিলি, দে তো তোর হাতের কাঁটা দুটো, দেখছি জানে কিনা। বলে রাধা হাতের ফাইলটা নাড়ল। বলি কাগজে? হ্যাঁ হ্যাঁ, ওই বাংলা কাগজে। কে আমাদের ঠিকানা দিয়ে বিয়ের বিজ্ঞাপন ছেপেছে? শ্যাম একেবারেই চুপসানো ফানুষের মতন হয়ে গেল। তার অবশ্য মনে মনে এরকম একটা সন্দেহ হচ্ছিল, কিন্তু ব্যাপারটা এত গোপনে করা হয়েছে যে বসন্ত বিলাপের মেয়েদের জানার কথা নয়। কোথায় কলকাতায় কাগজে টাকা পাঠিয়ে বিজ্ঞাপন ছাপার ব্যবস্থা, আর কোথায় এরা? কি করে জানবে? রাধা ততক্ষণে আবার জোর ধমক দিয়ে উঠেছে। কে দিয়েছে বিজ্ঞাপন? শ্যাম আত্মরক্ষার জন্য দিশেহারা হয়ে গেল। সর্বনাশ, তাদের কীর্তি যে ফাঁস হয়ে যাচ্ছে। ব্যাপারটা শাড়ি পরানোর চেয়েও মারাত্মক। শ্যাম যদি স্বীকার করে নেয়, তবে এই বসন্ত বিলাপের দল তার ছাল চামড়া ছিঁড়ে নিয়ে ডুগডুগি বাজাতে বসবে। চুপসানো মুখে গো গো শব্দ করতে করতে শ্যাম খানিকটা থুতু গিলেই ফেললো। অসহায়ভাবে মাথা নেড়ে বলল, আগে আমি কিছু জানি না, কিসের বিজ্ঞাপন? রাধা চেয়ার ছেড়ে লাফিয়ে উঠল। জানেন না? মিথ্যেবাদী, লায়ার, চোর। শ্যাম প্রায় হাত জোর করে বলল, সত্যি বলছি, বিশ্বাস করুন। এই আলো। রাধা রক্তচক্ষু হয়ে হাত বাড়ালো। ওই পাখাটা দে তো, আজ আমি ওর মাথায় পাখার বাঁট ভাঙবো। আলো একটা বিছানার পাশ থেকে একটা পাখা তুলে নিল। শ্যাম বলল, আপনারা সবাই মিলে আমার ওপর অত্যাচার করছেন। বলার সময় দেখলো পাখাটা সিংহবাহিনীর হাতের কাছে নিয়ে আলো দাঁড়িয়ে আছে। কাগজে বিয়ের বিজ্ঞাপন আপনারা দেননি? আমাদের বাড়ির ঠিকানা দিয়ে পাত্র চাই বলে কে তাহলে বিজ্ঞাপন দিয়েছে? শ্যাম গোবেচারি ও ন্যাকা বোকার মতন করে বলল, আমি কি করে জানবো কিসের বিজ্ঞাপন? রাধা হাতের ছোট ফাইল খুলে কিছু কাগজপত্র ছড়িয়ে দুটো কাগজ বের করল। শ্যামের কাছে এগিয়ে এসে ভাঁজ করা এক কাগজের একটা জায়গা দেখালো, লাল পেন্সিলের ঘেরা দেওয়া। শ্যাম দেখার ভান করলো। এই যে এই বিজ্ঞাপনটা কে দিয়েছে? রাধা জেরা শুরু করলো, আমি জানি না। মিথ্যুক, বেয়াদব। এই বিজ্ঞাপনে কি লেখা হয়েছে জানেন না আপনি? কি করে জানবো? লেখা হয়েছে যে এই ঠিকানায় বামুন, কায়স্থ, বদ্যি, উজ্জ্বল, শ্যামবর্ণ, গৌরাঙ্গী, বয়স্ক, কম বয়স্কা, চাকরি করা বহু পাত্রী আছে। বিবাহযোগ্য এই মেয়েদের জন্য পাত্র চাই। শ্যাম পরপর দুবার ঢোক গিলল। বিজ্ঞাপনটা কবার বেরিয়েছে জানেন? আগে না। দুবার। তৃতীয়বার আরো নতুন নতুন কথা লেখা আছে। ও ও ও কত কত চিঠি এসেছে জানেন এই ঠিকানায়? কত চিঠি এসেছে রে অনিমা? অনেক, প্রায় 200 তো হবেই, এখনো আসছে। তাহলে? রাধা শ্যামের দিকে ছুরির মতন ধারালো চোখে তাকালো। কিছু বলার আছে আপনার? বলার বাস্তবে কি কিছু নেই। ভেজা মাথায় বসে থাকতে থাকতে শ্যাম হাঁচল। বিজয়া লিলির হাত থেকে জ্যামিতি বাক্সর দুমুখো ছুচলো কাঁটা কেড়ে নিয়ে এসে শ্যামের একেবারে হাতের কাছে এসে দাঁড়ালো। দাঁড়িয়ে কাঁটাটা শ্যামের মুখের কাছে তুলে বলল, ক্যাবলা মতন করে না তাকাবেন না, চোখ ফুটিয়ে দেবো প্যাক করে। শ্যাম ভয়ে চোখের পাতা বুঝে ফেললো। আলো বলল, কত দরকার কি, পুলিশে দিয়ে দে না, পুলিশের জিম্মায় দিয়ে দে, আর সঙ্গে সঙ্গে সম্ভ্রমহানির একটা মামলা সবাই মিলে ঠুকে দি, দেখিস ধর্মের সার কোথায় পালায়। শ্যাম ভয় আঁতকে উঠে বলল, মামলা? বাহ, মামলা করব না? আমাদের মান সম্মান সম্ভ্রম, আমাদের পারিবারিক সুনাম নষ্ট করে যারা আমাদের সম্মানহানি করেছে তাদের নামে মামলা করব না? এতগুলো মেয়ের একসঙ্গে মামলা দেখি কোর্ট কি করে ছাড়ে আপনাদের? শ্যাম আর কোনো পথ দেখতে পেল না। শালা, শেষ পর্যন্ত মেয়ে ছেলেদের ব্যাপার নিয়ে মামলা? ক্রিমিনাল কেস হবে নাকি? আপনারা আমায় একলাভে যা খুশি বলছেন। ভিড়ের মধ্যে থেকে কলেজের টিচার নবনীতা এগিয়ে এসে বলল, রাধা, উনি যদি এ সময় কাউকে ডাকতে চান ডাকতে পারেন, ওদের তরফে যদি কিছু বলার থাকে শুনে নেওয়া যাক। রাধা বলল, বেশ, একজনকে ডাকতে পারেন, কিন্তু যে কোনো একজনকে। কি করে ডাকবো? আমি তো এখানে। 2 লাইন লিখে দিন, আমরা আনিয়ে নিচ্ছি। ও বাড়িতে আড্ডায় নিশ্চয়ই পাবো। লিলি সঙ্গে সঙ্গে কাগজ এবং কলম এনে দিল। রাধা বলল, কোনো আজে বাজে কথা লেখা কিন্তু চলবে না, কোথায় আছেন সেটাও নয়, শুধু লিখবেন বিশেষ জরুরি একবার আসতে। লেখাটা কিন্তু আমরা দেখে নেব। শ্যাম সামান্য ভাবল,
কাকে এ সময় আসতে লেখা যায়? সিধুকেই লেখা যাক। সিধু নিশ্চয়ই এসে বসে আছে আড্ডায়। সিধুটা একটু গুন্ডা গোছের, দত্তগুপ্ত কিছু করতে পারবে না। ললিতটা আরো নার্ভাস। শ্যাম লিখলো, সিধু, পত্র পাঠ চলে আসবি, ভীষণ বিপদ। লেখাটা রাধা পড়ে দেখলো, তারপর বিজয়াকে দিয়ে বলল, যা আর একটাকে ধরে আন। ও বাড়িতে কেউ যাবি না তোরা, নিচে থাকবি। ঝিয়ের ছেলেটাকে পাঠিয়ে দে, বলে দিস কিছু যেন না বলে। বিজয়ারা একদল দৌড়ে ঘর ছেড়ে চলে গেল। ঘরে শ্যাম টুলে বসে, আর ওদিকে রাধা চেয়ারে ফিরে এসে বসেছে। নবনীতা বিছানায় বসে আস্তে আস্তে পায়ের পাতা কাঁপাচ্ছিল। আলো দরজার দিকে একটা টেবিলের কোনায় আধ বসা হয়ে দাঁড়িয়ে আছে, প্রায় চুপচাপ। শ্যাম আটক করা চোরের মতন হতাশ হতোদ্যম হয়ে এদিক ওদিক তাকাচ্ছিল। ঘরের জানলায় মোটা শিক, রাস্তার বারান্দার দিকের দরজাটা বন্ধ। ঝিপঝিপে বৃষ্টি পড়েই চলেছে। শ্যাম যে বারান্দা থেকে নিচে রাস্তায় লাফ মারবে তার সাহস নেই, উপায়ও নেই। দৌড় মেরে নিচে পালানো অনর্থক। নিচে পুরো ফৌজ দাঁড়িয়ে আছে সিধুকে ধরে আনার জন্য। অগত্যা শ্যাম ঘরের জিনিসপত্র, বিছানা, শাড়ি, জামা, এটা সেটা লক্ষ্য করতে থাকলো। করতে করতে সে দেখলো কোনার দিকের দড়ির আলনায় বেশ বাহারি একটা ব্রেসিয়ার ঝুলছে। এই ঘরে কে কে থাকে শ্যাম জানে না, প্রতিবাদী থাকে শুনেছে, আর কে? শ্যাম আর চোখে ব্রেসিয়ার দেখতে লাগলো এবং নানা রকম অনুমান করছিল। সিধু সালা আসবে তো, নাকি ব্যাপারটা আঁচ করতে পেরে এ পথ আর মারাবে না? বন্ধুর বিপদে সিধু যদি না আসে তবে শ্যাম তার সঙ্গে আর কোনো সম্পর্কই রাখবে না। সিধু, ললিত, দত্তগুপ্ত সকলেরই এখানে এসে দেখে যাওয়া উচিত শ্যাম কেমন করে কাদায় ডুবে আছে। একা শ্যাম কেন, ওই তিনটেরও একই হাল হওয়া দরকার। শ্যাম একা জেলে যেতে পারবে না। মণিমালা বৌদির কথায় খুব নেচেছিল সবাই, এবার ঠেলা সামলাও। বৌদির ওপর শ্যামের রাগ হচ্ছিল। স্ত্রী বুদ্ধি প্রলয়ঙ্করী। শ্যাম আবার হাসলো, একসঙ্গে বার পাঁচে। রাধা ভুরু কুচকে ধমকে উঠে বলল, উফ, হাঁচির হাট বসিয়ে দিচ্ছেন যে। হাঁচিতে রোগ ছড়ায় সে জ্ঞান নেই, হাঁদা কোথাকার। শ্যাম তাড়াতাড়ি নাকে মুখে রুমাল চাপা দিল। নবনীতা রসিকতা করে বলল, শ্যাম বাবুর জন্য একটু আদা চা এনে দে। আলো আলো গা তুলিয়ে ঘাড় হেলিয়ে বলল, চা খাবেন নাকি শ্যাম বাবু? মাথা নাড়ল শ্যাম। আলো, সিধুর ফ্লুরোসেন্ট ল্যাম্প, সত্যি বেশ জলজলে। বড় বড় চোখ, ডাঁসা নাক, বেশ স্লিম চেহারা। নবনীতা আর রাধা নিজেদের মধ্যে কথা বলছে যদিও, তবু শ্যাম বুঝতে পারছে কথাটা শ্যামদের নিয়ে। পুলিশ ডাকা, মামলা করা, এইসব সংক্রান্ত। শ্যামের মাথা ধরে উঠছিল। এমন সময় নিচের দিকে হই হই, সিঁড়িতে দুবদাম, তারপর সিধুর গলা। সিধুকে চারপাশ থেকে ঘিরে মেয়েরা ঢুকছে। সিধুর অবস্থা ভালো নয়, একেবারে ভেবাচাকা খেয়ে গেছে। মাথার চুল এলোমেলো, জামার একটা পকেট ছিঁড়ে গেছে। সিধু জড়সড় কাঠ। সিধু ঢুকতেই শ্যাম প্রায় ছেলে মানুষের মতো ঢুকরে উঠল। সিধু সিংহবাহিনীর মুখোমুখি হয়ে একেবারে ভূত দেখার মতন আটকে উঠল। তার গলায় আর শব্দ বেরোচ্ছে না। দাঁড়িয়ে দাঁড়িয়ে সিধু কিম্ভূত ধরনের একটা শব্দ করলো। রাধা মেয়েদের বলল, কিরে, কে কোথায় আছিস? আর একটা টুল ফুল এনে দে ওকে, ভিড়মি খেয়ে না পড়ে যায়। শ্যাম আবার ডাকলো, সিধু রে। ধাতস্থ হতে সিধুর একটু সময় লাগলো, কিন্তু ধাতস্থ হওয়ার পর সিধু বেশ তাড়াতাড়ি সাহস সংগ্রহ করতে লাগলো। একটা ভাঙা মোড়া এনে দেওয়া হয়েছিল সিধুকে বসতে। সিধু শ্যামের পাশে বসলো। রাধা বলল, নামটা কি সিদ্ধেশ্বর গাঙ্গুলি? সিধু মাথা হেলিয়ে সায় দিল, বলল, আমাকে এখানে আর মানেটা কি? কি হয়েছে রে? শ্যাম অসহায়ের মতন বলল, আমাকে রাস্তা থেকে ধরে এনেছেন। ধরে এনেছে কচি খোকা। আলো টিটকিরি মেরে মন্তব্য করলো। সিধু আলোর দিকে তাকালো। শ্যাম নিজে এখানে আসতেই পারে না। লিলি বলল, আসবে কি করে? এলে যে পা খোঁড়া করে দেব। রাধা বলল, চুপ চুপ চুপ, তোরা একটু চুপ থাক। মেয়েরা চুপ করে গেল।
রাধা সিধুকে বেশ গম্ভীর পরিষ্কার গলায় বলল, আপনার বন্ধুকে আমরা রাস্তা থেকে ধরে এনেছি। হ্যাঁ, এনেছি। এটা কিডন্যাপিং। নবনীতা হাসলো, বলল, কেন এনেছি জানেন? না। রাধা বলল, আপনারা ইতর, অসভ্য, জন্তু। সিধু চোখ বড় বড় করে চেয়ে থাকলো। রাধা বলল, ধরে আনার কারণটা না আপনার পেয়ারের বন্ধু শ্যামচন্দ্রকে অলরেডি বলা হয়ে গেছে, শুনে নিন। সিধু শ্যামের দিকে তাকালো। অবশ্য সিধু এতক্ষণে সবটাই বুঝতে পেরেছে। শ্যাম বলল, খবরের কাগজে, রবিবারের কাগজে একটা ওই বিয়ের বিজ্ঞাপন বেরিয়েছে ভাই। এখনকার এ বাড়ির ঠিকানা দিয়েছে। তাতে নাকি লেখা আছে এখানে নানা রকম ভেরিয়াস টাইপের মেয়ে পাত্রী আছে, বিয়ের যোগ্যী। সেই বিজ্ঞাপন বেরোবার পর থেকে চিঠি আসছে অনেক। বাধা দিয়ে শুভ্রা বলল, ঘটকও এসেছে। শ্যাম নিজের কথা শেষ করলো। এরা বলছেন বিজ্ঞাপনটা নাকি আমরা দিয়ে দিয়েছি। দেখতো ভাই কিরকম খারাপ অ্যালিগেশন। সিধু হঠাৎ বলল, মাইরি আর কি। সঙ্গে সঙ্গে আলো জিভ ভেঙিয়ে বলল, আহা, ইল্লি রে। রাধা চেয়ারে বসে সিধুকে থমকে উঠলো জোরে। ছোট লোকের আড্ডা নাকি এটা? মাইরি ফাইরি এসব কি? এসব একদম চলবে না এখানে। ভদ্র ভাষায় কথা বলুন। সিধু বলল, ইল্লি বললে দোষ নেই। বাজে কথা থাক, কাজের কথার জবাব দিন। বলুন। বিজ্ঞাপনটা আপনারা দিয়েছেন? আপনারাও দিতে পারেন। আলো ছুটে এলো, যেন সিধুর মাথার চুলের ঝুঁটি ধরেই নেড়ে দেবে। বলল, আমরা বিজ্ঞাপন দিয়েছি? মিথ্যেবাদী পাজি। সিধু বলল, আমরা এবার দেবো কেন? বিজ্ঞাপন দিতে পয়সা লাগে। আপনাদের জন্য আমরা চ্যারিটি করবো কেন? একটু চুপ। নবনীতা মৃদু হেসে বলল, তা ঠিক, তবে এখানে সেটা করা হয়েছে। বিজ্ঞাপনের টাকা আপনারাই দিয়েছেন। সিধু এবার সন্দিগ্ধ হলো। বাজে কথা, মিথ্যে কথা। আমাদের এতে স্বার্থ কি? আলো বলল, 16 আনা স্বার্থ। সিধু বলল, 1 আনাও নয়। রাধা বলল, বেশ, কিন্তু সিধু বাবু, গোসাই মশাই, যদি আমরা দেখাই যে এই বিজ্ঞাপন আপনারা দিয়েছেন তাহলে? সিধু ভেতরে ভেতরে ভয় পেলেও মুখে প্রকাশ করলো না। বলল, প্রমাণ থাকলে অন্য কথা। থাকলে কি হবে সেটা আগে বলুন। কি আর? সিধু ঘাবড়ে গেল। আমাদের যা খুশি করবেন আপনারা। আমরা প্রথমে পুলিশে যাব, শ্যামচন্দ্রকে আজই হাজতে ঢোকাবো, আর আপনাদের নামে মামলা করব আমাদের এতগুলো মেয়ের সামাজিক ও পারিবারিক মান সম্মান সম্ভ্রম নষ্ট করার জন্য। বুঝলেন? সিধু সবই বুঝতে পেরে গেছে এতক্ষণে। শ্যামের দিকে ঘাবড়ানো চোখে চাইল। নিচু গলায় বলল, আলোর সুইচটা কোথায় রে? শ্যাম ফিসফিস করে বলল, কোন আলো? রাধা চিৎকার করে বলল, কানে কানে কথা বলার কিছু নেই, আমরা যা বললাম তাই করব। সিধু কাষ্ঠ হাসি হেসে বলল, আগে আপনারা যা ভালো বোঝেন করবেন, কিন্তু ওই প্রমাণটা। রাধা তার হাতের ছোট ফাইল উল্টালো, বলল, আমরা কলকাতার কাগজের অফিস থেকে খোঁজ নিয়ে জেনেছি এখান থেকে মানি অর্ডারের টাকা পাঠানো হয়েছে শ্যামচন্দ্রের নামে। কলকাতায় আমাদের লোক আছে, কবে কত টাকা পাঠানো হয়েছে তাও বলে দিতে পারি। 11 জুন আর 1 জুলাই কাগজের অফিসে আমরা চিঠি লিখেছিলাম, তার জবাবও এখানে আছে। দেখতে চান? শ্যাম টুল সমেত মাটিতে হাঁটু গেড়ে পড়ল। সিধু একেবারে ভেবেচাকা খেয়ে তরাক করে দাঁড়িয়ে উঠে হাত জোর করে কি বলতে গেল। কেউ কোনো কথা শুনলো না। আলো সিধুকে চিমটি কাটলো বেজায় জোরে। লিলি সিধুর ছেঁড়া পকেট টেনে আরো বাকিটা ছেড়ে দিল। অনিমা শ্যামের পিঠে খুম করে এক কিল বসিয়ে দিল। আর পার্বতী পুজোর জল শ্যামের মাথায় ঢেলে দিল। ওরই মধ্যে কে যেন সিধু আর শ্যামকে সেফটি পিন দিয়ে ফোটালো। জ্যামিতি বাক্সের দুমুখো কাঁটা খুঁচিয়ে দিল। 2-4 বার স্কেলের বাড়ি পড়লো। শ্যাম এবং সিধু পাশাপাশি মাটিতে জোর হাতে ক্ষমা ভিক্ষা করতে থাকলো। রাধা হুকুম করলো কড়া গলায়, ওই ওদের ছেড়ে দে। মেয়েরা সরে দাঁড়ালো। রাধা বলল, দোষ স্বীকার করছেন? শ্যাম বলল, আগে হ্যাঁ করছি, আপনার পায়ে পড়ছি। সিধু বলল, আমাদের না মাফ করুন। রাধা বলল, কিন্তু এই যে আমাদের ইজ্জত নষ্ট করা হয়েছে, এর কি হবে? শ্যাম বলল, যে যা বলবেন তাতেই রাজি। আমাকে প্লিজ পুলিশে দেবেন না। পুলিশের নাম শুনলেই আমার ডিসেন্ট্রি হয়। মামলা যদি করেন সে স্ক্যান্ডালাস হবে। শহরে টিকতে পারবো না, বাড়ি থেকে তাড়িয়ে দেবে, চাকরিও চলে যাবে।
নবনীতা বলল, এই জ্ঞান আগে হয়নি? সিধু বলল, আগে না, হলে কি এ পথ মারাই? রাধা বলল, অত সস্তায় চিড়ে ভেজে না। এই অপমান, দুর্নাম, সম্ভ্রমহানি ক্ষতিপূরণ কে দেবে? শ্যাম এবং সিধু মুখ চাওয়াচাই করলো। শ্যাম বলল, আগে আমাদের কি আছে বলুন? সিধু বলল, যত সামান্য মানুষ আমরা, ক্ষতিপূরণ কি করি বা দিতে পারি? রাধা বলল, তা হয় না, শুধু হাতে ছেড়ে দেওয়া যায় না। মুজলেখা দিচ্ছি, মুজলেখা। সিধু বলল। এমন সময় ঘরের মধ্যে হাসির অট্টরোল পড়ে গেল। মেয়েদের ভিড় সরিয়ে মণিমালা কোথা থেকে এসে হাজির, পেছনে হন্তদন্ত হয়ে ললিতার দত্তগুপ্ত। রাধা চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে একেবারে অন্য মূর্তি হয়ে গেল। হেসে গড়িয়ে আহ্লাদে আটখানা হয়ে বলল, একেবারে কাটায় কাটায় এসে পড়েছে মনিদি, ব্যাংক কুয়োয় পড়েছে। মণিমালা হাসি চাপতে পারছিল না, মুখে আঁচল চাপা দিয়ে বলল, কি করেছিস রে ওদের? ওমা ছিছি, আপনারা ভাই উঠে বসুন। শ্যাম সিধুর দিকে তাকালো, সিধু শ্যামের দিকে, তারপর দুজনেই ললিত ও দত্তগুপ্তের দিকে তাকালো। ললিতরাও কিছু কম হতবাক হয়নি। সিধু মণিমালার দিকে তাকিয়ে শেষে বলল, বৌদি, এটা খুব আনফেয়ার কাজ হলো, আপনি ট্রেচারি করলেন আমাদের সঙ্গে। শ্যাম বলল, কনস্পিরাসি। ললিত ক্ষুব্ধ গলায় বলল, তুমি আমাদের এভাবে গাছে চড়িয়ে মুই কেড়ে নিলে বৌদি। এখন বুঝতে পারছি তোমার চালটা কাদের তরফের ছিল। দত্তগুপ্ত বলল, আমাকে খুব খেলাইলেন বৌদি, আপনারে দণ্ডবত। মেয়ের দল অট্ট হাসি এসে উঠল, নানান গলায় নানা সুরের হাসি। হাসির চোটে ঘরটা ফেটে যাওয়ার জোগাড়। মণিমালার নাকে চোখে জল এসে গেছে হাসতে হাসতে। নাক চোখ মুছে হাসি সামলে বলল, কেন ভাই, দোষটা কি করলাম? আপনাদের কত হাহুতাশ ছিল, আমি বরং বসন্ত বিলাপের ঘরে এনে বসিয়ে দিলাম। এরপরে যার যেমন কপাল। আলো বলল, কপাল কেন বলছেন মনিদি, বলুন কেরামতি। কার কত কেরামতি? সিধু আলোর দিকে তাকালো। তারা উঠে দাঁড়িয়েছে। সিধু দেখলো আলোর সুইচটা হাতের কাছেই। কেরামতি করতে অবশ্য সাহস করলো না। ললিত এক প্রকার নবনীতার দিকে তাকালো, তাকিয়েই কিরকম লজ্জা পেল। দত্তগুপ্ত ঝট করে ভূগোল দিদি পার্বতীকে চোখ টিপে দিয়েই গম্ভীর হয়ে গেল। মণিমালা বলল, রাধা এদের তাহলে? রাধা বলল, এখনকার মতো থাক, তবে ক্ষতিপূরণ তো দিতেই হবে, পরে দেবে, আমরাও ভেবে দেখি। সিধু বলল, তেমন হলে দিতে পারি, মুচলেখাও। শ্যাম বলল, ওয়ার্ড অফ অনার বৌদি, আমরা এবার যাই। যান। রাধা সম্মতি দিল। যাওয়ার সময় মেয়েরা রসিকতা করে একটু উলু দিয়ে নিল। মাসখানেক হয়নি, ইলশেগুড়ি বৃষ্টির মধ্যেই সন্ধ্যেবেলায় শ্যাম আর রাধা একই সঙ্গে একটা রিক্সা করে স্টেশন থেকে ফিরছিল। রেল অফিসের সামনে জোড়া কদম গাছের তলায় এসে শ্যাম বলল, তোমার পদবিটা বড় ফেরত রাধা। সিংহী, ওটা বদলে দিলে কেমন হয়? রাধা শ্যামের কাঁধের কাছে আলগা ঠেলা দিয়ে বলল, বদলে নিলেও কি তোমার লাভ হবে কিছু? আমি সিংহীর মতনই থাকবো। তা থাকো, তাতে আমার আপত্তি নেই। নেই? ঠিক বলছো? না, আপত্তি কিসের? আমি তো তোমার খাঁচায় ঢুকেই পড়েছি, তবে পদবিটা পাল্টে নাও। আহ, ফার্স্ট ক্লাস কদম ফুলের গন্ধ দিয়েছে। রাধা বলল, শুধুই কি গন্ধ, কদমতলায় একেবারে শ্যাম রয়েছেন যে। শ্যাম হেসে বলল, রাধাও। দুজনেই ঘন হয়ে আসতে লাগলো হঠাৎ। এতক্ষণ শুনলেন বিমল করের লেখা বসন্ত বিলাপ।
ভাষ্যপাঠ ও ললিতের ভূমিকায় আমি অভিক, লেখকের ভূমিকায় অগ্নিশ, মণিমালা চরিত্রে সৃঞ্জনা, বিজয়ার চরিত্রে প্রিয়াঙ্কা, অনিমা এবং শুভ্রার চরিত্রে শর্মিষ্ঠা, লিলি, আলো এবং পার্বতীর ভূমিকায় রচনা, নবনীতার ভূমিকায় চন্দ্রিমা, অনুরাধার ভূমিকায় শ্রীপর্ণা, সিধুর ভূমিকায় রাহুল, দত্তগুপ্তের চরিত্রে সুতনু এবং শ্যামের চরিত্রে অগ্নিশ। শব্দগ্রহণ এবং আবহে অগ্নিশ, প্রচার অলঙ্করণে অগ্নিশ। আমাদের বিশেষ ধন্যবাদ চন্দ্রিমা সাঁতরা, শর্মিষ্ঠা চ্যাটার্জি, সৃঞ্জনা চ্যাটার্জি এবং প্রিয়াঙ্কা মণ্ডলকে আমাদের পাশে থাকার জন্য। আমাদের এই উপস্থাপনা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের আরো উৎসাহ দেবেন আর আমাদের এগিয়ে চলার পথকে আরো সুন্দর হতে সাহায্য করবেন এই আশা রাখি। খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে, নতুন কোনো মোড়কে, নতুন উপস্থাপনায়। সকলে ভালো থাকবেন আর সকলকে ভালো রাখবেন। নমস্কার।